হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো। চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা লেখো। বা এই প্রশ্নটি ঘুরে আসতে পারে, চীনে কমিউনিজমের বা সাম্যবাদের বিস্তারের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে, তারও উত্তর, এবং এই প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কি। এই তিনটি প্রশ্নের উত্তর কাছাকাছি সবই একই। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটা তোমরা এইভাবে লিখবে: 1911 খ্রিস্টাব্দে প্রজাতান্ত্রিক বিপ্লবের পরবর্তীকালে চীনে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা বৃদ্ধি পায়। ইউয়ান শি কাই প্রজাতান্ত্রিক চীনের রাষ্ট্রপতির পদ গ্রহণ করার পর গণতান্ত্রিক আদর্শ পরিত্যাগ করে চীনে পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। কিন্তু 1916 খ্রিস্টাব্দে ইউএন শি কাইয়ের মৃত্যুর পর চীনের সব সেনানায়ককে প্রাদেশিক শাসনের দায়িত্ব দেওয়া হয়। 1916 থেকে 28 পর্যন্ত সময়কে চীনের সমর শাসনের যুগ বলা হয়। শেষ পর্যন্ত বিপ্লবী কুওমিন্টাং দল ও কুওমিন্টাং সেনাবাহিনীর সাহায্যে এক নতুন শাসন ব্যবস্থা স্থাপন করে দ্বিধাবিভক্ত চীনকে ঐক্যবদ্ধ করে। সমর শাসনের যুগের অবসানে জাতীয় সরকার এবং কুওমিন্টাং দল প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন। প্যারা করে দেখো, সমর শাসনের যুগ থেকেই চীনে সমাজতান্ত্রিক ভাবধারা ধীর গতিতে অগ্রসর হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া, 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বলশেভিক বিপ্লবের সাফল্য চীনের বুদ্ধিজীবীদের মার্ক্সবাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করেছিল। বিশেষত পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অনেকেই মার্ক্সবাদ চর্চায় আগ্রহী হয়ে উঠেছিলেন। বিভিন্ন স্থানে মার্ক্সবাদ চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল। এইসব আলোচনা চক্রকে কেন্দ্র করে উদ্ভব হয়েছিল বিভিন্ন সাম্যবাদী গোষ্ঠীর। মার্ক্সবাদ সম্পর্কিত বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হতে থাকে। চীনের বুদ্ধিজীবী সম্প্রদায়কে মার্ক্সবাদ ও লেনিনবাদের প্রতি আকৃষ্ট করে তোলে। রুশ বলশেবিক বিপ্লব এবং মার্ক্সবাদ চীনের বুদ্ধিজীবী সম্প্রদায়কে প্রভাবিত করার ফলে 1919 খ্রিস্টাব্দের 4 মের ছাত্র আন্দোলন শক্তিশালী হয়। এই সময় চীনে মার্ক্সবাদের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন পিকিং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক লি তা চাং ব্যতীত চু চিউ পাই, চ্যাং কুও তাও, মা জে দং, চেন তু শিউ প্রমুখ। 1921 খ্রিস্টাব্দে সাংহাইতে একটি গোপন সভায় চীনের কমিউনিস্ট দল গঠিত হয়। এই সভায় সাম্যবাদী অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি 3টি প্রধান রাজনৈতিক কর্মসূচি গৃহীত হয়। এগুলি হলো চীন থেকে বিদেশি শক্তির বিতাড়ন, সমর শাসনের উচ্ছেদ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। প্যারা করে দেখো, সাম্যবাদী আন্দোলনের প্রথম পর্যায়ে 1921 থেকে 27 চীনা বুদ্ধিজীবী সম্প্রদায়ের উপর মার্ক্সবাদ, লেনিনবাদ ও রুশ বলশেবিক বিপ্লবের সাফল্য যে প্রভাব বিস্তার করে তারই ফলশ্রুতি চীনা সাম্যবাদী দলের উদ্ভব। 1921 খ্রিস্টাব্দে এইভাবে চীনা সাম্যবাদী দলের উদ্ভবের পর কুওমিন্টাং নেতা সানিয়া সেন 1923 খ্রিস্টাব্দের মধ্যে তার দল পুনর্গঠন করেন। 1925 খ্রিস্টাব্দে সানের মৃত্যুর পর তার রাজনৈতিক দায়িত্ব বিভক্ত হয়ে অর্পিত হয় কুওমিন্টাং এর দুজন নেতার উপর, দক্ষিণপন্থী ওয়াং চিং ইউই এবং বামপন্থী হু হ্যান মিন। সামরিক দায়িত্ব পুরোপুরি অর্পিত হয় চিয়াং কাই শেকের উপর। 1 জুলাই 1925 খ্রিস্টাব্দে ক্যান্টনে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রপতি পদে বৃত হন ওয়াং চিং উই। 1926 থেকে 27 খ্রিস্টাব্দে কুওমিন্টাং এবং সাম্যবাদী দল দুটির মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধবাদের সাম্যবাদীদের দ্বৈত স্বভাবকে কেন্দ্র করে সাম্যবাদীরা ব্যক্তিগত সভ্য হিসাবে কুওমিন্টাং দলে যোগদান করতে আমন্ত্রণ করা হয়। কুওমিন্টাং সরকারের প্রধান চিয়াং কাই শেকের সাম্যবাদী দলের সহযোগিতার প্রয়োজন ছিল। 1927 খ্রিস্টাব্দ নাগাদ কুওমিন্টাং সরকারের কর্মকেন্দ্র ক্যান্টন থেকে উহানে স্থানান্তরিত হয়। প্যারা করে সাংহাই নানকিং এর ধনী গোষ্ঠীর সমর্থনে চিয়াং শেষ পর্যন্ত চীন থেকে সাম্যবাদ নিধন করতে অগ্রসর হন। 1927 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে চিয়াং সাংহাই, নানকিং, হ্যাংচাও, ফুচাও, ক্যান্টন প্রভৃতি অঞ্চল থেকে সাম্যবাদ উচ্ছেদে তৎপর হন। জাতীয়তাবাদী সেনাদল ও পুলিশ বাহিনী সাম্যবাদীদের ড্রা আক্রমণ করে সন্দেহজনক ব্যক্তিদের দর্শনমাত্র গুলি করে, শ্রমিক পিকেট গণকে নিরস্ত্র করে এবং শ্রমিক সংঘগুলিকে উচ্ছেদ করে। সাম্যবাদীদের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে কুওমিন্টাং সরকার সাম্যবাদীদের চাপে চিয়াংকে 17 এপ্রিল 1927 খ্রিস্টাব্দে জাতীয় বিপ্লবী সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে
পদ থেকে বরখাস্ত করেন। চিয়াং তখন পরের দিন নানকিংয়ে শিও জাতীয়তাবাদী সরকার গঠন করেন। প্যারা করে সাংহাই এবং নানকিংয়ে চিয়াংয়ের সাফল্যের বিরোধিতা করার উদ্দেশ্যে বড়দিন প্রস্তাব করেন উহানে, অর্থাৎ কুওমিন্টাং সরকার যেন ফেং ইউ ইয়াং এবং ইয়েন শি শানের সহযোগিতায় উত্তর চীনে একটি দ্বিতীয় যুদ্ধাভিযান শুরু করেন। চীনের কমিউনিস্ট পার্টির কর্মকেন্দ্র কিয়াংশির অন্তর্গত কিউ ইয়াংয়ে স্থানান্তরিত হয়। কুওমিন্টাংয়ের সাম্যবাদী সভ্যগণকে জাতীয়তাবাদী নীতি ও আদর্শ ভঙ্গের অপরাধে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়। এরূপ বিরূপ পরিস্থিতিতে বড়দিন 27 জুলাই 1927 উহান ত্যাগ করতে বাধ্য হন। তিনি মঙ্গোলিয়া হয়ে রাশিয়া প্রত্যাবর্তন করেন। চিয়াং পুনরায় জাতীয় বিপ্লবী সেনাবাহিনীর সর্বাধিনায়ক পদে নিযুক্ত হন। তিনি পুনরায় উত্তর চীনে অভিযান শুরু করেন। 1921 থেকে 27 মধ্যে কুওমিন্টাং চীনের সাম্যবাদী দলের সংঘর্ষে চিয়াং সমর্থিতকে কুওমিন্টাং জয়লাভ করে। সাম্যবাদী আন্দোলন বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রথম পর্যায়ের শেষের দিকে চিয়াং কুওমিন্টাংয়ের অধীনে প্রায় সমগ্র চীনের ঐক্য সাধন করেন। তার নবগঠিত সরকারের রাজধানী হয় নানকিং, সেই সঙ্গে পুরনো রাজধানী পিকিংয়ের নতুন নাম হয় পেইপিং বা উত্তরস্থ শান্তি। এরপরে দেখো সাম্যবাদী আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে 1928 থেকে 37। 1927 খ্রিস্টাব্দে কমিউনিস্টদের বিপর্যয়ের জন্য পার্টি সম্পাদক চেন তু শিউ এর ভ্রান্ত নীতিকে দায়ী করেছেন ঐতিহাসিক ইমানুয়েল সু। চেন তার সমস্ত নীতি নির্ধারণ করেছিলেন কমিন্টানের নির্দেশ অনুযায়ী, যা কমিউনিস্টদের বিপর্যয় ডেকে এনেছিল। 1927 খ্রিস্টাব্দে কমিউনিস্টদের দমন করার পর চিয়াং কাই শেক কুওমিন্টাং দল ও চীনের রাজনীতিতে নিজের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন। 1929-এর মধ্যে বহু শ্রমিক, বুদ্ধিজীবী, কৃষক ও কমিউনিস্টদের হত্যা করা হয়। এই পর্যায়ে পৌঁছে চীনা কমিউনিস্ট দল নিজেদের নীতির পরিবর্তনের দিকে জোর দেয়। 1927-এর 7 আগস্ট হ্যানকাওতে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক চেন তু শিউয়ের নীতির সমালোচনা ও তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়। সেই সঙ্গে কুওমিন্টাং শাসনের অবসান ঘটানোর প্রস্তাব গ্রহণ করা হয়। হুনান ও কিয়াংশি প্রদেশের কৃষক বিদ্রোহ সংগঠনের দায়িত্ব মাও জেদংয়ের উপর অর্পণ করা হয়। মাও জেদং গ্রাম অঞ্চলে কৃষক বিদ্রোহ সংগঠিত ও ভূমি সংস্কার করতে প্রবৃত্ত হন। তিনি সশস্ত্র কৃষি বিপ্লবের তত্ত্ব প্রচার করেন। মাও এবং চুতের প্রচেষ্টায় চিয়াং কিয়াং পর্বতে কমিউনিস্টদের প্রথম বিপ্লবী ঘাঁটি গঠিত হয়। কৃষক শ্রমিকদের নিয়ে গঠন করা হয় লাল ফৌজ বা রেড আর্মি। ইতিমধ্যে ক্যান্টনে এক সশস্ত্র অভ্যুত্থানের দ্বারা কমিউনিস্ট দল ক্যান্টন শহর অধিকার করে নেন এবং সেখানে একটি সোভিয়েত সরকার প্রতিষ্ঠা করেন। প্যারা করে চিয়াং কাই শেক ও তার কুওমিন্টাং দল কিয়াংশি প্রদেশে বৈপ্লবিক ঘাঁটি ধ্বংস করার অভিযান চালায়। মাও এবং চুতের নেতৃত্বাধীন লাল ফৌজ গেরিলা রণকৌশলের মাধ্যমে কুওমিন্টাং আক্রমণ প্রতিরোধ করে। এই ঘটনা কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি করে। 1931-এ মাওপন্থীরা কিয়াংশি প্রদেশে চীনা সোভিয়েত সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1929 থেকে 30-এ বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে নবোদিত এশীয় পুঁজিবাদী শক্তি জাপান চীনের বাজারে একাধিপত্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। 1931-এর 18 সেপ্টেম্বর জাপান মকডেন অঞ্চলে সশস্ত্র অভিযান চালায়। এই ঘটনা মাঞ্চুরিয়া সংকট নামে পরিচিত। চিয়াং কাই শেক জাপানের বিরুদ্ধে প্রতিরোধের পরিবর্তে সাংহাই যুদ্ধবিরতি চুক্তির দ্বারা সমঝোতা করেন, যা চীনের জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। চিয়াং কাই শেক কমিউনিস্টদের বিপ্লবী ঘাঁটিগুলি দখল করার উদ্দেশ্যে অভিযান শুরু করেন। মাও জেদং, চুতে, লিন পিয়াও প্রমুখের নেতৃত্বে লাল ফৌজ অবরোধ ভেঙে নিরাপদ স্থানে পৌঁছবার জন্য এক দীর্ঘ, কষ্টকর এবং অবর্ণনীয় পদযাত্রা শুরু করেন, যা ইতিহাসে লং মার্চ নামে খ্যাত। 1936-এ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় ইয়েনানে সরিয়ে দেওয়া হয় এবং এই সময় থেকে চীনের কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে মাও এর প্রতিষ্ঠা হয়। প্যারা করে লং মার্চ মাও এবং অন্যান্য কমিউনিস্ট নেতাদের অসম্ভবকে সম্ভব করার সাহস জুগিয়েছিল। মাও লাল ফৌজকে বীরদের সেনাদল বলে অভিহিত করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে লাল ফৌজের পথেই চীনে মুক্তি আসবে। মাও জেদং তৎকালীন চীনা কেন্দ্রীয় সোভিয়েত সরকারের চেয়ারম্যান হিসেবে চিয়াং কাই শেকের কাছে বৈদেশিক আক্রমণ প্রতিরোধ ও সাম্রাজ্যবাদের বিরোধিতার আহ্বান জানান, কিন্তু চিয়াং কাই শেক শেনশি প্রদেশের রাজধানী শিয়ানে 2 সেনানায়কের দ্বারা আকস্মিকভাবে বন্দী হন। শেষ পর্যন্ত কমিউনিস্ট নেতা চৌ এন লাইয়ের প্রচেষ্টায় চিয়াংকে মুক্তি দেওয়া হয়। কমিউনিস্ট ও কুওমিন্টাংয়ের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়। মাও এর এই পদক্ষেপ তার দূরদর্শিতা ও বাস্তব জ্ঞানের পরিচয়। 1937-এর 22 সেপ্টেম্বর মাও ঘোষণা করেন যে কমিউনিস্ট এবং কুওমিন্টাং দলের যুক্ত ফ্রন্ট চীনা বিপ্লবের ক্ষেত্রে এক নবযুগের সূচনা করবে। নবগঠিত যুক্ত ফ্রন্ট সামরিক বাহিনীর পুনর্গঠনে উদ্যোগী হয়। লাল ফৌজ চুতের নেতৃত্বে 8th রুট আর্মি নামে পরিচিত হয়। নিউ 4th আর্মি নামক বাহিনীও ছিল কমিউনিস্ট নেতৃত্বাধীন। কুওমিন্টাং এর সঙ্গে সহযোগিতা স্থাপনের পশ্চাতে মাও এর উদ্দেশ্য ছিল সাম্যবাদের সম্প্রসারণ ঘটানো।
সাম্যবাদী আন্দোলনের তৃতীয় পর্যায়ে 1937 থেকে 45 এই সময়টাকে বলা হয় ইয়েনান কাল। দেখো এখানে কি বলা হচ্ছে, 1937-এর 7ই জুলাই জাপান ও চীনের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়। 1941 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত যুদ্ধকালকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়, যেমন 1937-এর জুলাই থেকে 1938-এর ডিসেম্বর পর্যন্ত সময়কাল ছিল প্রথম পর্যায়ে, 1938-এর ডিসেম্বর থেকে 1945 পর্যন্ত সময়কাল ছিল তৃতীয় পর্যায়ে। কমিউনিস্ট দল তাদের প্রভাব বৃদ্ধি এবং জাপান অধিকৃত চীনের যতটা সম্ভব বৃহত্তর অংশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করে। 1939-এর মার্চে কমিউনিস্টরা সেনশি কাংশু নিং শিয়া সীমান্ত সরকার গঠন করে এবং তারপর স্থাপন করে শানশি হুপেই চাহার সুইউয়ান সীমান্ত সরকার। 1939-এর শেষ দিকে কুওমিন্তাং কমিউনিস্ট সম্পর্কের পুনরায় অবনতি শুরু হয়। জাতীয়তাবাদীগণ জাপানের বিরুদ্ধে যুদ্ধ অপেক্ষা কমিউনিস্টদের দমন করার ব্যাপারে উদ্যোগী হয়। 1939 থেকে 40 কুওমিন্তাং দল কমিউনিস্টদের গণতান্ত্রিক ঘাঁটিগুলি আক্রমণ করে। 1939-এ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এবং 1941-এ রুশ জাপান নিরপেক্ষ চুক্তি সম্পাদনের পর কমিউনিস্ট কুওমিন্তাং সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 1941-এর জানুয়ারি মাসে ইয়েনানের কমিউনিস্টদের উপর আক্রমণ, যা দক্ষিণ আনহুই ঘটনা নামে পরিচিত। প্যারা করে দেখো, 1940-এ মাও জেদং তার বিখ্যাত প্রবন্ধ অন নিউ ডেমোক্রেসিতে নয়া গণতান্ত্রিক বিপ্লবের তাত্ত্বিক ধারণা ব্যাখ্যা করে। তিনি বলেন, কমিউনিস্ট দলের নেতৃত্বে চীনের শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, বুর্জুয়া এবং পুঁজিপতি শ্রেণীর সকলকেই ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হতে হবে। এর ফলে চীনে গড়ে উঠবে নয়া গণতন্ত্র। নয়া গণতন্ত্রে বড় ব্যাংকার, শিল্প, বাণিজ্যিক উদ্যোগগুলি হবে রাষ্ট্র নিয়ন্ত্রিত। কৃষকদের মধ্যে ভূমি বন্টন করা হবে, যা নয়া গণতন্ত্র হবে প্রথম পর্যায়ে, যা পরবর্তী সময়ে সমাজতন্ত্রে পরিণত হবে। মাও কৃষক শ্রেণীর উন্নয়ন প্রচেষ্টা, কৃষকদের দ্বারা বৈপ্লবিক বাহিনী গঠন, কৃষি মজদুর ইউনিয়ন গঠন ইত্যাদির মাধ্যমে কৃষক সম্প্রদায়কে সংগ্রামী মনোভাবাপন্ন করে তোলেন। 1937 থেকে 45 খ্রিস্টাব্দ পর্যন্ত কমিউনিস্টরা নতুন নতুন রণকৌশলে জাপানি সেনাবাহিনীকে বিপর্যস্ত করে তোলে। সেনশি কাংশু নিয়াংশি সীমান্তবর্তী অঞ্চলগুলিতে উত্তর চীনে কমিউনিস্ট মুক্তাঞ্চল গড়ে ওঠে। মধ্য চীনে আনহুই, কিয়াংশি, হুনান, হুপেই, কিয়াংসু প্রভৃতি অঞ্চলে মুক্তাঞ্চলে পরিণত হয়। দক্ষিণ চীনের কোয়াংটুং এবং হাইনান ছিল কমিউনিস্ট নিয়ন্ত্রিত। মুক্তাঞ্চলগুলিতে কমিউনিস্টরা মাও এর নয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। অন্যদিকে 14ই আগস্ট জাপান আত্মসমর্পণের কথা ঘোষণা করে এবং 3রা সেপ্টেম্বর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। দীর্ঘ সংগ্রামের পর চীনা কমিউনিস্টরা জাপানের বিরুদ্ধে জয়লাভ করে। এরপরে দেখো শেষ যে পর্যায়ে রয়েছে সাম্যবাদী আন্দোলনের শেষ পর্যায়ে চূড়ান্ত সংগ্রাম 1945 থেকে 1949, অর্থাৎ এই পর্যায়ে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেখো কেন কি বলা হচ্ছে, 1937 খ্রিস্টাব্দ থেকে দীর্ঘ 8 বছর জাপানের বিরুদ্ধে সংগ্রাম চীনা জনগণকে ক্লান্ত করে তোলে। জাপানের আত্মসমর্পণের পর চিয়াং কাই-শেকের নেতৃত্বাধীন কুওমিন্টাং দল সমগ্র চীনকে কুওমিন্টাং নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রচেষ্টা শুরু করে। চিয়াং কাই-শেক ও মাও জেদংয়ের মধ্যে আলোচনা সূত্রে স্থির হয় চীনকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করা হবে। 1947 জুন মাসের মধ্যে কমিউনিস্ট দল সর্বত্র তাদের শক্তি ও নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠায় সাফল্য লাভ করতে থাকে। বিশেষত গ্রাম অঞ্চলে তাদের ভিত্তি অত্যন্ত দৃঢ় ছিল। কমিউনিস্টরা তথা মাও জেদংয়ের প্রধান লক্ষ্য এখন হয়ে দাঁড়ায় কুওমিন্টাং সরকারের রাজধানী নানকিং অধিকার। 1949-এর 23শে জানুয়ারির মধ্যে তিয়েনসিন ও পিকিং এর জাতীয়তাবাদী সেনাবাহিনী কমিউনিস্টদের কাছে আত্মসমর্পণ করে। কয়েকদিনের মধ্যেই সমগ্র উত্তর চীন কমিউনিস্টদের নিয়ন্ত্রণে আসে। প্যারা করে কুওমিন্টাং বাহিনীর এই শোচনীয় পরাজয়ের ফলে এই দলের অভ্যন্তরীণ চাপ চিয়াং কাই-শেককে রাষ্ট্রপতির পদ ত্যাগ করতে বাধ্য করে। 21শে জানুয়ারি 1949 খ্রিস্টাব্দ উপরাষ্ট্রপতি লি শুন জেন অস্থায়ী রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। কমিউনিস্ট বাহিনী দক্ষিণ চীন আক্রমণ করে এবং 1949-এর 24শে এপ্রিল কুওমিন্টাং রাজধানী নানকিং দখল করে নেয়। জাতীয়তাবাদী সরকার তাদের প্রধান কর্মকেন্দ্র স্থানান্তরিত করেন ক্যান্টনে, তারপরে চুংকিয়াং এবং শেষ পর্যন্ত 1949-এর 8 ডিসেম্বর স্থায়ীভাবে ফরমোজায় অর্থাৎ তাইওয়ানে প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে 1949-এর 1 অক্টোবর মাও জেদং পিকিংয়ের সুবিখ্যাত তিয়েনমিন স্কোয়ারের বিশাল জনসভায় গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন। প্যারা করে এটি শেষ প্যারা। মাও জেদংয়ের নেতৃত্বে চীনের ইতিহাসে এক নতুন পর্বের সূত্রপাত হয়। তিয়েনমিন স্কোয়ারের মাও ঘোষণা করেছিলেন যে চীনা সভ্যতাকে নতুন করে গড়ে তুলতে হয় এবং বিশ্ব শান্তি ও স্বাধীনতা বজায় রাখার জন্য চীনা জনগণকে সাহসের সঙ্গে কাজ করতে হবে। চীন আর কখনোই সাম্রাজ্যবাদের কাছে নথি স্বীকার করবে না এবং কোনো সাম্রাজ্যবাদী শক্তি আর চীনকে পদানত করতে সক্ষম হবে না। এই দিন থেকেই মাও জেদং চীনের মুকুটহীন সম্রাটে পরিণত হন। তো এই পর্যন্ত ছিল চীনে কমিউনিস্টদের উত্থান বা তার প্রেক্ষাপট এবং বামপন্থীদের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে তাদের উত্থানের, এবং এক্ষেত্রে মাও জেদংয়ের কী ভূমিকা, সব কিছু নিয়ে এই প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম।
এই প্রশ্ন যদি তোমরা কলেজে প্রজেক্ট হিসাবে লেখো তাহলে এরপরে কিন্তু গ্রন্থপঞ্জি লিখতে হবে। দেখো, প্রথম গ্রন্থ, আধুনিক যুগে পূর্ব এশিয়ার সংক্ষিপ্ত ইতিহাস, দেবপ্রসাদ চৌধুরী, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলকাতা 1986। 2 নম্বর, চীনের রূপান্তরের ইতিহাস 1840 থেকে 1989, অমিত ভট্টাচার্য, কলকাতা 2004। 3, চীনের ইতিহাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়, কলকাতা 1988। এবং শেষ যে গ্রন্থটা রয়েছে, এ যুগের চীন কথা, জওহর সেন, কলকাতা 2007। তা এই ছিল চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট, বা চীনের কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও জেদুংয়ের ভূমিকা কী, বা চীনে কমিউনিজমের বা সাম্যবাদের বিস্তারের বিভিন্ন পর্যায়গুলি কী, এ সম্পর্কিত যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার বা প্রজেক্টের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।